তখন প্রায় মধ্যরাত। চেনা জানা সব জায়গায় উষাকে খোঁজাখুঁজি শেষে ক্লান্ত শ্রান্ত দেহখানা নিয়ে বাড়ি ফিরে এলো উৎস। সদর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই দৌড়ে এসে দরজা খুলে দিলেন কেয়া বেগম। এতক্ষণ যেন ছেলের অপেক্ষাতে চাতক পাখির ন্যায় বসেছিলেন তিনি। বিচলিত কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, পেয়েছিস আমার উষাকে? কোথায় ও? এক নাগারে প্রশ্নগুলো ছুড়ে দরজার বাইরে মাথা বের করে আশেপাশে তাকিয়ে খোঁজ করলেন মেয়ের, কিন্তু কোথাও দেখতে পেলেন না স্বীয় কন্যাকে। মায়ের এমন আহাজারিতে বুক চিরে দীর্ঘশ্বাস ফিরিয়ে উৎসর। মাকে নিয়ে কোনো মতে ভেতরে প্রবেশ করে দরজাটা আটকে দিল সে। দৃষ্টিগোচর হলো সোফায় চিন্তিত মুখে বসে থাকা নিজ পিতা এবং স্ত্রীকে। ছেলের থেকে খবরটা পেয়েই আর দেরি না করে তখনই বড় কন্যার শ্বশুর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছিলেন রায়হান কবির। তারপর বাড়ি ফিরতে ফিরতে যতক্ষণ সময় লাগলো তিনিও উৎকণ্ঠা নিয়ে শুধালেন, কিরে, খুঁজে পেলি? কোথায় গিয়েছিল আর কেন বা গিয়েছিল? না, পাইনি, কোথাও পাইনি। ইউনিভার্সিটির অফিসে গিয়ে কথা বলে এসেছি, কিন্তু আজ নিয়ে টানা 3 দিন নাকি ও যায়নি ওখানে, অনুপস্থিত ছিল। ওখান থেকেই ওর বেশ কয়েকজন বান্ধবীর সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলল তারা নাকি কিছু জানে না। আশেপাশের ছবি দেখে লোকদের জিজ্ঞাসা পর্যন্ত করেছি, তাদেরও এক কথা, দেখিনি, চিনি না, জানি না। তো থানায় গিয়ে কোনো নিখোঁজের ডায়েরি করলি না? রায়হান কবিরের প্রশ্ন। গিয়েছিলাম, কিন্তু তারা আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। এও বলেছে দেখুন, গিয়ে প্রেমিকের হাত ধরে কোথায় যেন পালিয়ে গিয়েছে। এমন কেস তো রোজ রোজই দেখছি। নিজেকে আর ধরে রাখতে পারলেন না কেয়া বেগম, হাওমাও করে কেঁদে উঠলেন। বসে পড়লেন স্বামীর পাশে, বিলাপ ছিঁড়ে বলতে লাগলেন, ওরা বললেই হলো? আমি চিনি আমার মেয়েকে, আর যাই করুক না কেন আমাদের মান সম্মান নষ্ট হবে এমন কিছু অন্তত উষা করবে না। তোমাদের জন্যই ও রাগ করে কোথাও চলে গেছে। কথায় কথায় মেয়েটাকে ধমকাও তোমরা। সেদিনও কত কিছু বললে ওকে, কি দরকার ছিল? ভালো করে বোঝালে কি হতো না? রায়হান কবির নিশ্চুপ রইলেন, নীরবে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কান্না থামানোর প্রয়াস চালালেন। পানির গ্লাস হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রিনিতা, তুলে দিল স্বামীর হাতে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেথায়। গ্লাসটি ফাঁকা হতে সেটা পুনরায় নিজ হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাহস সঞ্চয় করে বলে উঠল, মাফ করবেন মা, আজ একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি আপনার এই মেয়েকে সঠিক কোনো শিক্ষা দিতেই পারেননি। আর সে যদি রাগ করে চলেই যেত, তাহলে ভালো ভালো সব পোশাক আশাক, সোনা দানা, টাকা পয়সা নিয়ে কেন গেল? এটাকে তো রীতিমতো পালিয়ে যাওয়া বলে। তার কথা শেষ হতে না হতেই জায়গাটিতে যেন বিস্ফোরণ ঘটল। মুহূর্তে চমকে গেল সকলে। হৃদয় কুঞ্চিত করে রায়হান কবির জিজ্ঞেস করলেন, হ্যাঁ বাবা, মায়ের সকল গয়না গাটি, এমনকি আপনার ছেলের গাড়ি কেনার জন্য জমানোর টাকা, যেটা প্রতি মাসে মায়ের কাছে জমা রাখতো, সেটাও নিয়ে গিয়েছে। আমি সন্দেহবশত আপনাদের লকার খুলে দেখি, সেসব কিচ্ছু নেই ওখানে। হতভম্ব হয়ে গেল দম্পতি যুগল। উৎস ততক্ষণে সোজা হয়ে বসেছে, তার মুখভঙ্গিও বদলেছে, সাথে যেন কেঁপে উঠেছে বুকটাও। উৎস শুধালো, কি বলছো রিনি? আমার টাকা? এত বছর ধরে জমিয়ে আসা এতগুলো টাকা নিয়ে ও চলে গেল? তুমি এতক্ষণ কেন এসব বলনি আমায়? বাবা ফেরার পর আমার মনে হুট করে সন্দেহ জাগে। তখনই তল্লাশি চালিয়ে দেখি এই অবস্থা। তুমি বাইরে ছিলে বলে জানাইনি, বাবা মাকেও এতক্ষণ জানাইনি, আরো কষ্ট পাবেন বলে। সেসব কিছু শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না উৎসর। শরীর তার রীতিমতো কাঁপছে, ভেতর থেকে বের হচ্ছে উত্তাপ। মনে হয় জ্বর আসবে। সেই কলেজে পড়াকালীন থেকে বন্ধুদের দেখা দেখি তারও স্বপ্ন ছিল একটা বাইকের, কিন্তু স্বপ্ন থাকলেও বাবার কাছে আবদার করার মতো সৎসাহস অন্তত ছিল না। গোটা পরিবার থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষের আলাদা খরচা চালিয়ে নিজের গাড়ি খরচা, হাত খরচা বাঁচিয়ে বাড়ি কেনার জন্য অল্প অল্প করে সঞ্চয় করা বাবার কাছে কিভাবে বা এমন বিলাসী আবদার করত সে। তখন থেকে সে শুরু করলো টিউশন পড়ানো। প্রথমে 1টা 2টা, তারপর থেকে শুরু করে আরো কত। ধীরে ধীরে সেখান থেকে বেশ পরিচিতি পেয়ে বেতনও বাড়ল। বাবার উপর থেকে নিজের খরচের ভার কমিয়ে নিজেই নিজের খরচ চালানোর পাশাপাশি জমানো শুরু করলো টাকা। হঠাৎ করে একদিন বাইক অ্যাক্সিডেন্টে এক বন্ধুর মৃত্যুতে বাইকের স্বপ্নটা ভেঙে গেল উৎসর। সেখানে জন্ম নিল নতুন স্বপ্ন,
আর তা হলো একটা 4 চাকার গাড়ি। তারপর লেখাপড়া শেষে ভালো একটা চাকরি পেল সে। বেশ কয়েকবার অবশ্য প্রমোশনও পেয়েছে, সাথে বেড়েছে বেতন। সে জমানো টাকার পরিমাণ এত বছর অনেক বৃদ্ধি পেয়েছে। হয়তো সামনের বছর পূরণও হতে যাচ্ছিল তার স্বপ্নটা। কিন্তু নিজের আপন বোনই কিনা সেই টাকা নিয়ে চলে গেল। সেসব ভাবতে হিংস্র হয়ে উঠল উৎসর মন। চিৎকার করে বাবা মায়ের উদ্দেশ্যে বলে উঠল, নিজের ভাইয়ের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলো? আমি ওকে খুন করে ফেলবো বাবা। একবার শুধু সামনে পেয়ে নেই। আমার এত বছরের কষ্ট সাধনা তোমাদের মেয়ে এত সহজে আত্মসাৎ করবে? কিছুতেই তা আমি হতে দিব না। ওর নামে চুরির মামলা দিব। স্বামীর চিৎকারে ভয় পেয়ে গেল রিনিতা। কাপা কাপা হাতে তার কাঁধ স্পর্শ করে বলতে লাগলো, শান্ত হও, উনি ঘুমাচ্ছে ঘরে। তোমার এমন অবস্থা দেখলে মেয়েটা ভয় পেয়ে যাবে। স্ত্রীর কথায় শান্ত হলো না উৎস। রাগে রীতিমতো কাঁপছে সে। কেয়া বেগম নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের দিকে। চোখের পানি থেমে গিয়েছে ওনার। উঠার মতো শরীরে পাচ্ছেন না কোনো জোর। রায়হান কবিরের ভীষণ লজ্জা হচ্ছে। দুদিকে মাথা নাড়িয়ে ভারী কণ্ঠে বললেন, ওকে আর এসব বলে কি হবে মা? আমার নিজেরই তো খুব রাগ হচ্ছে, ইচ্ছা করছে ওকে বকে যাওয়া মেয়েকে খুন করতে। শ্বশুরের কণ্ঠস্বরে ব্যথিত হলো রিনিতার মন। জিজ্ঞেস করলো, উৎমিকে জানিয়েছো এই ঘটনা? না, যায়নি। এমন লজ্জার কথা সবার সামনে জানানো যায়? কি ভাববে ওর শাশুড়ি? তাও ঠিক। সকালে নাস্তা সেরে তৈরি হচ্ছে তুমি। তৈমুরের তৈরি হওয়া প্রায় শেষ। শরীরে পারফিউম স্প্রে করে বিছানায় বসে হাত ঘড়ি পড়ছে সে। হিজাবের শেষ পিনটা গুজে সেদিকে ফিরে তাকালো উথমি। তাড়াহুড়ো করে মাঝারি আকারে ভ্যানিটি ব্যাগটি নিতে নিতে বলল, একটা কথা বলবো বলবো বলে আর বলাই হচ্ছে না। কি কথা? ঘরে চেয়ার টেবিলটা আর মানাচ্ছে না, এটা একদম অকাজের। এর থেকে এখানে যদি অটোবি সোফা বসানো যায় তাহলে ভালো হবে না? আরামে বসাও যাবে, আর তার সামনে ছোট্ট একটা সেন্টার টেবিল। কি বলছেন? অকাজের হবে কেন? আমার কলেজ লাইফের চেয়ার টেবিল এটা। এখানে বসে ছাত্র জীবন আমি লেখাপড়া করতাম, লেখাপড়া শেষে অফিসের কাজ করি, আর আপনি বলছেন অকাজের? হ্যাঁ, অকাজেরই। আমার যখন মনে হয়েছে এটা সরানো উচিত তো সরাতেই হবে। অসহায় হয়ে গেল তৈমুরের মুখ। মিনমিনে স্বরে বলল, এমন করছেন কেন অধমি? এখন ভেবে দেখুন, কলেজ থেকে পাওয়া পরীক্ষার খাতা কিন্তু এখানে বসে দেখতে পারবেন আপনি। বিকেলে কি সময় হবে আপনার? কেন? নতুন নতুন সোফা কালেকশন দেখতে যাব। অধমি, না গেলে হয় না? না, হয় না। যত ভালোবাসার বউকে বাসুন, অবশিষ্ট কিছু বাকি থাকলে নিজেকে বাসুন, কিংবা এইসব চেয়ার টেবিলের প্রতি ভালোবাসা চলবে না। বলুন সময় হবে কিনা? এখনই বলতে পারছি না, আসতে পারলে ফোনে চালিয়ে দিব। তৈমুরের মুখশ্রীতে ফুটে উঠেছে মলিনতা, কিন্তু উথমি সেদিকে পাত্তা দিল না। দরজার দিকে এগুতে এগুতে কড়া গলায় বলল, চলুন এবার। সকালে গিয়ে উষার যাবতীয় তথ্য দিয়ে থানায় ডায়েরি করে এসেছে রায়হান কবির এবং উৎস। বাবার কথা উপেক্ষা করে সাথে টাকা পয়সা, গহনাগাটি চুরির মামলাও দিয়ে এসেছে উৎস। সেসব শুনে মেজাজটা তুঙ্গি উঠে গেল কেয়া বেগমের। ঝাঁঝালো কণ্ঠে বললেন, শেষে কিনা নিজের বোনের নামে চুরির মামলা দিয়ে দিলি? বিবেকবোধ কি লোপ পেয়েছে তোর? একটু কষ্ট হয়নি? মায়ের ধমকে মুখভঙ্গি বদলালো না উৎসর। সোফায় শরীর হেলিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে সে। প্রত্যুত্তর করলো, কষ্ট তাও আবার ওই স্বার্থপর মেয়ের জন্য পালিয়ে গিয়েছে, তাও মেনে নিলাম। কিন্তু সঙ্গে করে আমার টাকা কেন নিয়ে গেল? ও জানতো না যে এই টাকাগুলো কত কষ্টে জমিয়েছিলাম আমি। জানতো না এখানে কত স্বপ্ন ছিল আমার, বরং জেনেও সব নিয়ে চলে গেল। ছেলে মেয়েদের সমান চোখে দেখার চেষ্টা করো মা, বয়স তো আর কম হলো না। এখানে যদি এক সন্তানের জন্য সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে দেখো, তাহলে কিন্তু সামনে তোমার কপালে খুব দুর্ভোগ লেখা আছে, বলে দিলাম। বাক্যগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে বাকরুদ্ধ হয়ে গেলেন কেয়া বেগম। পুত্রের নিকট থেকেও যে এমন সব কঠিন কঠিন কথা শুনতে হবে তা তিনি কশ্চিম কালেও ভাবতে পারেনি। অথচ আজ কিনা চোখের সামনে এভাবে ছেলে মেয়েদের বদল দেখতে পেয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেল ওনার। হতাশ দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে, কিন্তু রায়হান কবির সে দৃষ্টি উপেক্ষা করে হাঁটা ধরলেন কক্ষের দিকে। দুপুর তখন 2টা। টিং টিং করে লাস্ট ঘন্টার শব্দ হতে ক্লাসে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের থেকে তুলে নিল পরীক্ষার খাতা। তার ঠিক কয়েক মিনিট বাদে কলেজ বিল্ডিং এর সম্মুখে ফাঁকা সবুজ মাঠটি ভরে গেল সাদা ইউনিফর্মে মেয়েদের পদাচারণায়। দারোয়ান গেট খুলে দিতে হনহনিয়ে এক এক করে বের হতে লাগলো সকলে।
কলেজে পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষক উথমি সহ মোট 3 জন, তার মধ্যে একজন আবার রয়েছেন ছুটিতে। তাই আজকে হয়ে যাওয়া পরীক্ষার খাতাগুলো 2 ভাগ করে 1 ভাগ নিচে আরেক ভাগ অন্য স্যারকে দিয়ে নিজেরগুলো আলাদা একটা ব্যাগে ভরে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলো উথমি। আশেপাশে তাকিয়ে পার হলো রাস্তা। সর্বপ্রথম কল দিল তৈমুরের নাম্বারে। ড্রাইভার আশফাক আজ সকালে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। ছেলেটার মা নেই, বাবা থাকে বড় ভাই ভাবির সঙ্গে গ্রামের বাড়িতে। ঢাকা শহরে আপন বলতে তার তেমন কেউই নেই। বাবার অসুস্থতার খবর পেয়ে গতকাল মাঝরাতে ছেলেটা ছুটে গিয়েছে বাড়িতে। তবে তৈমুরকে সে কথা জানিয়েছে আজ সকালে। তাতে অবশ্য রেগে যাওয়ার কথা থাকলেও রাগারাগি করেনি তৈমুর। কাজের চেয়েও একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার পরিবার। তাই বাধ্য হয়ে নিজে ড্রাইভ করে কলেজ পর্যন্ত স্ত্রীকে পৌঁছে দিয়ে ছুটে গিয়েছে নিজ অফিসে। পরপর 3 বার কল দেওয়ার পরেও কলটা রিসিভ করলো না তৈমুর, বরং বাজতে বাজতে কেটে গেল কল। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল উথমি। হোয়াটসঅ্যাপে দেওয়া মেসেজটাও সে চেক করলো, কিন্তু বিপরীত দিক থেকে আসেনি কোনো রিপ্লাই। তাহলে কি তৈমুর দেখেনি মেসেজটা? দেখলে যে অবশ্যই রিপ্লাই দিত তা উথমি জানে। হয়তো কাজের চাপে ব্যস্ত আছে সে। মনে মনে সেসব ভেবে মোবাইলটা ব্যাগে ভরে আশেপাশে রিক্সার খোঁজ করলো। এই সময় রিক্সা পাওয়া খুবই দুরূহ ব্যাপার, আবার পেলেও রিক্সাওয়ালারা ভাড়া চায় বেশি। মিপসা, এই মিপসা। দূর থেকে ভেসে আসা কারো ডাক শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই ভ্রম ভাঙে উথমির। নড়ে চড়ে উঠে আশেপাশে তাকায় সে, কিন্তু তেমন কাউকে নজরে পড়ে না তার। মিফসা নামটি উথমির হলেও সহসা তাকে এ নামে কেউ ডাকে না। হয়তো অন্য কাউকে ডাকছে এই ভেবেই পুনরায় রিক্সা খোঁজায় মনোযোগ দেয়। এগিয়ে আসে একটি রিক্সা, জিজ্ঞেস করে, কই যাবেন আপা? বাস স্ট্যান্ডে যাবেন? না, যাবো না। না শব্দটিতেই বিরক্ত হলো উথমি। যাবে নাই যখন তাহলে জিজ্ঞেস করতে এলি কেন? যত সব। এই মিপসা, কতক্ষণ ধরে ডাকছি তোমায়, শুনতে পাচ্ছ না? বাক্যগুলো এবার কাছাকাছি থেকে আসতেই চমকে উঠে পিছনে ফিরে তাকায় উথমি। ললাটে ভাঁজ পড়ে তার। পরিচিত মুখশ্রী দেখতে কেঁপে ওঠে বুক। স্তব্ধ বিমূঢ় হতবাক দৃষ্টিতে এক নাগারে কিছুক্ষণ তাকিয়ে থেকে পল্লব ঝাপটিয়ে আশেপাশে তাকায়। সন্তর্পণে শ্বাস নিয়ে পুনরায় তাকায় সম্মুখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটির পানে। নিশ্চিন্ত হয় যে ভুল কিছু সে দেখছে না। ভ্রুদয় কুঞ্চিত করে বলে ওঠে, বর্ষ। অধরে হাসি ফুটে ওঠে বর্ষর। উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, আজ অনেকদিন পর দেখা হলো আমাদের, তাই না? রাস্তার ওপাশ থেকে তোমাকে ডাকছিলাম, কিন্তু তুমি তো শুনছিলেই না। কথাটায় কিছুটা অপ্রস্তুত হয় উথমি, তবে বিপরীত পাশের মানুষটিকে তা বুঝতে দেয় না। দীর্ঘশ্বাস ফেলে কৃত্রিম হেসে বলে, হ্যাঁ, অনেক দিনই। 3 বছর 4 মাস 15 দিন পর। মুহূর্তে যেন বর্ষর অধরে হাসিটা বিলীন হয়ে যায়। সেখানে ঠাঁই পায় মলিনতা। আমতা আমতা করে শুধায়, বছর মাস দিন সব মনে আছে এখনো? না থাকার তো কথা নয়। তুমি কখনো ভুল সময়ে ভুলে না, নিজের সঙ্গে করা অন্যের অন্যায়ও ভুলে না। এমন একটি কথা যেন কিছুতেই মেয়েটির থেকে আশা করেনি বর্ষ। ধীরে ধীরে নিজেই যেন ভীষণ অপ্রস্তুত হয়ে যাচ্ছে সে। কপালের ঘাম বুড়ো আঙ্গুলের সাহায্যে মুছে পুনরায় বলল, বাড়ি ফিরছিলে? হ্যাঁ, তা আপনি এদিকে কি মনে করে? এই কলেজে আমার ভাগ্নি পড়ে, এবার ফার্স্ট ইয়ারে। বেতনের রিসিটে কি যেন একটা সমস্যা হয়েছে। দুলাভাই তো দেশে থাকে না, ওদিকে আপাও অসুস্থ, তাই আমাকেই আসতে হলো। ও। মিপসা? কণ্ঠস্বরে পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তিত কণ্ঠস্বর শুনে আর চোখে তাকায় উথমি, কিন্তু নিরুত্তর থাকে। বর্ষ বলে, কাছে একটা ক্যাফেটেরিয়া আছে, একটু বসবে প্লিজ? কি উত্তর দেবে বুঝতে পারল না উথমি। মন চাইছে তার প্রস্তাবে সায় দিতে, আবার মস্তিষ্ক বারবার সাবধান করছে, একদম যাবি না উথমি। তার এই দোটানার মধ্যে গলার স্বর আরেকটু নরম করে পুনরায় বর্ষ বলল, প্লিজ মিপসা, না করো না, অল্প কিছুক্ষণের জন্য হয়। এবার আর না করতে পারল না উথমি। মনের কথাকে প্রাধান্য দিয়ে রাজি হলো সে। হয়তো মনের কোণে এখনো কোথাও পুষে রেখেছে মায়া। তার সম্মতিতে খুশি হলো বর্ষ। দুপুরের এই সময় এদিকটা মানুষের ভিড় থাকে খুব কম। শহরে আনাচে কানাচে গড়ে ওঠা ক্যাফেটেরিয়াগুলো জমজমাট থাকে সকালে এবং বিকেল থেকে রাত অবধি। বর্ষ পিছু পিছু ভেতরে প্রবেশ করে একপাশের ফাঁকা টেবিলে বসে উথমি। বাম পাশে বিশাল কাচের দেওয়াল থাকায় খুব স্পষ্টভাবে দেখা যায় বাইরের দৃশ্য।
ভেতরে বেশিরভাগ চেয়ার টেবিল পড়ে আছে ফাঁকা, যাও দু একটা ভরা, সেখানেও আবার কম বয়সী ছেলে মেয়ে। সেসব পর্যবেক্ষণ করে সামনে তাকাতে অপ্রস্তুত হলো উথমি। সম্মুখে বসা বর্ষ স্থির চাহনিতে তাকিয়ে এতক্ষণ ধরে তাকিয়ে দেখছিল। ছেলেটির চাহনিতে বিরক্ত হলো উথমি, তাড়া দিয়ে বলল, যা বলো দ্রুত বলুন। ফেরার এত তারা কিসের? মেয়েদের জীবনে অনেক নিয়ম কানুন থাকে, সেই সবই তাদের মেনে চলতে হয়। তাদের জন্য বাড়ি ফেরারও একটা নির্দিষ্ট সময় আছে। একসময় আমাদের দুজনের সম্বন্ধটা তুমি ছিল, অথচ আজ সেই তুমি থেকে চলে এলো আপনিতে। আমি এতটাই অপরিচিত হয়ে গেলাম। সেই এক সময় এখন অতীত। তুমি সম্বোধন করা মানুষটাও অতীত। অতীত নিয়ে আমি অত ঘাটি না। অতীতে কাকে কি সম্বোধন করেছি সেই সবও না। আহত হলো বর্ষ, পাংশুটো মুখে বলল, আমি ভালো নেই মিপসা। হৃদয় বয়ে যাওয়া ধ্বংসাত্মক ঝড় যেন মুহূর্তে শান্ত হয়ে গেল। অশান্ত চোখের মনি থেমে গেল। মৃদু হাসল উথমি, শীতল কণ্ঠে বলল, স্বাভাবিক, বেঈমানরা কখনো ভালো থাকতে পারে না। মিপসা। কণ্ঠস্বরে আকুলতা। সে আকুলতা আজ আর উথমির মনে নাড়া দিতে পারল না। আজ তার মন অনেক কঠোর। আবেগ অনুভূতি অনেক আগে সে নীরবে নিভৃতে বিসর্জন দিয়েছিল খোলা আকাশের নিচে। পুষে রাখা তার শুদ্ধ ভালোবাসার রূপ নিয়েছিল ঘৃণায়। একটা সময় ছেলেটিকে কতটাই না ভালোবাসত উথমি নামক মেয়েটি, আর তার 2.5 বছরের ভালোবাসায় বুঁদ হয়েছিল সে। অথচ দিন শেষে তার থেকে প্রথম ধোঁকা পেয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল মেয়েটা। বিশ্বাস উঠে গিয়েছিল ভালোবাসা নামক শব্দটির উপর থেকে। এখন সবই অতীত। সামনে বসে থাকা ছেলেটি শুধুই তার প্রাক্তন। দীর্ঘশ্বাস ফেলে উথমি। ব্যাগের ভেতরে অনবরত বাজতে থাকা মুঠোফোনের শব্দে মনোযোগে বিঘ্ন ঘটে। মোবাইলটা বের করে। স্ক্রিনে জল করা নাম্বারটি দেখে ভেতরে খেলে যায় প্রশান্তি। কল রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে এলো অপরাধী কণ্ঠস্বর। সরি উথমি, আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই মোবাইল সাইলেন্ট ছিল। আপনি যে কল দিয়েছেন তা একদমই দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। রাগ করেননি? না। কলেজ থেকে বেরিয়েছেন? হ্যাঁ। কয়েক সেকেন্ড নীরবতা চলল, তারপর আমতা আমতা করে তৈমুর পুনরায় বলল, আসলে আমি আসতে পারছি না, কাজের প্রেশার একটু বেশি। সমস্যা নেই, আমি একাই চলে যেতে পারবো, চিন্তা করবেন না। না না, একা আসার প্রয়োজন নেই, দিনকাল ভালো নয়। কয়েকদিন আগে না আপনি বাবার বাড়ি যেতে চাইলেন, তখন তো যাওয়া হলো না। এক কাজ করুন, কলেজ থেকে সোজা ওখানে যান। অফিস শেষে আমি ওখান থেকে আপনাকে নিয়ে সোজা বাড়ি ফিরবো। মাথা কি খারাপ হয়ে গিয়েছে? অফিস শেষে এখানে এসে তারপর আবার নিজের বাড়িতে যাবেন? এসবের কোনো প্রয়োজন নেই। আমি বাচ্চা নই যে বাড়ি ফিরতে পারবো না, চিন্তা করবেন না। যা বলেছি তাই করুন। আমি পারলে আপনাকে একদম পাকামো করবেন না। বাপের বাড়ি গিয়ে বিশ্রাম নিন। আমি কিন্তু আপনার বাবাকে ফোন করে জিজ্ঞেস করবো। আর আপনার মা? আম্মাকে আমি না হয় জানিয়ে দেবো। রাখছি। নিজের কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিল তৈমুর। স্ত্রীকে কিছু বলার মতো কোনো সুযোগই দিল না। যা হওয়ার হয়ে গেছে মিপসা। আমি মেনে নিয়েছি আমি ভুল করেছি। তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে মারাত্মক ভুল করেছি, যে ভুলের জন্য আমি অনুতপ্ত। বিশ্বাস করো মিপসা, তোমাকে ছাড়া আমি ভালো নেই, একদম ভালো নেই। আবার কি ফিরে আসা যায় না? সেই একটা সুযোগ অন্তত দাও। প্রকৃতির খেলা বোঝা বড়ই দায়। কখন কোথায় গিয়ে যে মানুষ থেমে যায় তা যেন তাদের নিজেরই অজানা। আকাশে মেঘ জমেছে, চোখ ধাঁধানো রোদ হয়েছে বিলীন। বৃষ্টি নামবে কি বুঝে উঠতে পারে না উথুমি। সামনে আকুল হয়ে বসে থাকা পুরুষটিকেও আজ আর সে বুঝে না, বুঝতে চায় না। অলস ভঙ্গিতে প্রত্যুত্তর করলো, কে ফিরবে? আমি? কিন্তু ছেড়ে তো গিয়েছিলেন আপনি। সচকিত হয়ে উঠল বর্ষ। কথার জালে আজ সে ফেসে যাচ্ছে। সামনে বসে থাকা এই মেয়েটিকে কিছুতেই যেন পুরনো মেয়েটির সঙ্গে আর মেলাতে পারছে না। কাচুমাচু মুখ করে বলল, ভুল করেছি আমি, ক্ষমা করা যায় না? তা অবশ্য যায়। বাবা ভুল বলেন, ভুল করলে মানুষকে ক্ষমা করতে হয়। জল জল করে ওঠে তার আখি যুগল। আমোদিত হয়ে বলে, তাহলে ফিরে এসো। কিন্তু আপনি তো ভুল করেননি, করেছেন ছলনা, বিশ্বাসঘাতকতা। আর বিশ্বাসঘাতক বেঈমান মন নিয়ে খেলা মানুষদের কখনোই ক্ষমা করা যায় না। যায় না নতুন করে সুযোগ দেয়া। তুমি একবার যেই দিক থেকে মুখ ফিরিয়ে নেয় সেই দিকে আর ভুল করেও তাকায় না। থামে উথমি। সন্তপর্ণে নিঃশ্বাস টেনে পুনরায় বলে, আমি বিবাহিত বর্ষ,
অন্য একজন পুরুষের অর্ধাঙ্গিনী আমি, তাই স্বামী ব্যতীত পরপুরুষকে নিয়ে ভাবা আমার সাজে না। এটা অন্যায়, মারাত্মক অন্যায়। বুক কেঁপে ওঠে বর্ষর, অসাড় হয়ে আসে দেহ। চাপা আর্তনাদ করে বলে ওঠে, এসব মিথ্যে। ইচ্ছে করে তুমি আমায় মিথ্যে বলছো। আপনি আমার এমন কেউ নন যে আপনাকে আমার মিথ্যে বলতে হবে। যার সঙ্গে কিছুক্ষণ আগে ফোনে কথা বলছিলাম সে আমার স্বামী। তুমি না আমায় ভালোবাসতে, আমাকে পাওয়ার জন্য কত আর্তনাদ করেছিলে। এই তোমার ভালোবাসার নমুনা। কী করে পারলে অন্য কাউকে বিয়ে করে নিতে? কষ্ট হয়নি? সে যখন তোমায় স্পর্শ করে তখন মনে পড়ে না আমায়? না, পড়ে না। আপনি আমার অতীত, অপ্রিয়, তিক্ত, ভুল অতীত। আমি অপ্রিয় কোনো কিছুই মনে রাখি না। যারা আমার জীবন থেকে চলে যায় তাদের আমি ভুলে যাই। বার কত দীর্ঘশ্বাস ফেলে বর্ষ। মাথাটা তার ভার হয়ে এসেছে। শীতাতাপ নিয়ন্ত্রিত ক্যাফে হওয়ার পরেও ফর্সা মুখশ্রীতে ঘাম জমেছে। সেসব দেখেও উথুমির আজ কোনো মায়া কিংবা সহানুভূতি হলো না। বলল, বর্ষার একদিনে তুমি আমার সকল অনুভূতিকে পায়ে মারিয়ে চলে গিয়েছিলে। কারণ হিসেবে দাঁড় করিয়েছিলে আমাকে তোমার পরিবার মানবে না। আমার প্রতি তোমার আর আগের মতো টান অনুভব করো না তুমি। এক কথায় আমি তোমার যোগ্য নই। অথচ সত্যি তো ছিল এই যে তুমি অন্য নারীর মোহে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলে। তাই আমায় মিথ্যে অভিযোগে ছেড়ে দিয়েছিলে। সেদিন আমি ভেবেছিলাম ভালোবাসা মিথ্যে। ভেবেছিলাম পুরুষ মানুষ ভালোবাসতে জানলেও বদলায় তাদের ভালোবাসার মানুষ। কিন্তু আমি ভুল ছিলাম। তোমায় চিনতে যেভাবে ভুল করেছিলাম ঠিক সেভাবেই আমার ভাবনাগুলোও ভুল ছিল। সব পুরুষ নয়, বরং তোমার মতো নষ্ট চরিত্রহীন পুরুষদের ভালোবাসাই বদলায়। উথুমি আজ থামে না। মনের গহীনে পুষে রাখা পুরনো ক্ষত আজ নিরাময় করতে চায় সে। পুনরায় বলে, যার জন্য আমায় ছেড়েছিলে আজ সেও বুঝি ছেড়ে চলে গিয়েছে তোমায়। নইলে তো তোমার মতো পুরুষ ফিরে আসার মানুষ নয়। তবে ফিরে আসার সকল পথ বন্ধ। মানুষ চিরকাল একা থাকে না, যেমন একা থাকে না পথিকের আশায় অপেক্ষারত রাস্তাটি। আমি ভালো আছি, ইনফ্যাক্ট খুব ভালো আছি। তোমার কষ্ট হাহাকার দেখে আমার ভালো থাকার চাহিদা এই মুহূর্তে আরো বেড়ে গিয়েছে জানো। ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তুমি ছেড়েছিলে বলেই তো জীবনে সঠিক মানুষের দেখা পেয়েছি আমি। যেই মেয়েকে অযোগ্য বলে মাঝ রাস্তায় ফেলে রেখে গিয়েছিলে আজ সেই মেয়েকেই তোমার থেকেও কোনো এক যোগ্য পুরুষ ঠাঁই দিয়েছে নিজের বুকের বাগিচায়। আর কখনো আমার সামনে এসো না, গা রিডি করে ওঠে ঘৃণায়। কথা শেষ করে বসা থেকে উঠে দাঁড়ালো উথুমি। কোনো দিকে না তাকিয়ে উঁচু শিরে বেরিয়ে এলো সেই ক্যাফে থেকে। আজ অনেক বছর পর তার খুব শান্তি লাগছে। জীবনের কোনো এক বাঁকে ঘাপটি মেরে লুকিয়ে থাকা বিষাদ, অবসন্নতা দূর হয়েছে। হাতের ইশারায় একটি রিকশা ডেকে তাতে উঠে পড়ে উথুমি। চালককে ঠিকানা জানিয়ে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় খোলা আকাশের পানে। সন্তুষ্ট চিত্তে বিড়বিড় করে বলে, আজ দিনটি সুন্দর। আমার সব মন খারাপ আজ থেকে অন্য কারো। আর ভালো থাকা শুধুই নিজের জন্য। তখন বিকেল 4টা। এ অবেলায় সদর দরজা খুলে বাইরে বড় কন্যাকে দেখে ললাটে ভাঁজ পড়ে কেয়া বেগমের। এক মুহূর্ত দেরি না করে এলোমেলো শব্দে প্রশ্ন ছুড়েন, তুই এখন হঠাৎ এখানে? প্রশ্ন শুনে বিরক্ত বোধ করে উথুমি। আপাদমস্তক মাকে পর্যবেক্ষণ করে চমকায়। মলিন শুকিয়ে যাওয়া মুখশ্রী দেখে কিছু একটা আজ করে উনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর হাতের ব্যাগগুলো সোফায় রেখে বসে। দরজা আটকে কেয়া বেগম এগিয়ে এসে আবারও প্রশ্ন ছুড়েন, কিরে, প্রশ্নের উত্তর দিলি না যে? জামাই বাবা কোথায়? তুই কি একাই এসেছিস? হঠাৎ করে না জানিয়ে চলে এলি যে? বাবার বাড়ি আসতে হলে কি এখন থেকে সময় নির্ধারণ করে সবার অনুমতি নিয়ে আসতে হবে? এ নিয়ম আবার কবে থেকে চালু হলো? কই, বাবা তো জানালো না। থমথমে হয়ে গেল কেয়া বেগমের মুখশ্রী। আমতা আমতা করে বললেন, তোদের ভালো কিছু বলাও যায় না, সব সময় কথার উল্টো মানে খুঁজিস। তোমার মুখের অবস্থা এমন কেন? ঠিকমতো ঘুম খাওয়া দাওয়া হচ্ছে না? চোখের নিচেও তো অশ্রু শুকিয়ে আছে। কেঁদেছো কেন? মেয়ের কথায় বিস্ময়ে ছেয়ে গেল কেয়া বেগমের মুখশ্রী। আপনা আপনি হাত চলে গেল নিজের চোখে। আঁচল দিয়ে মুখখানা মুছতে মুছতে প্রসঙ্গ বদলানোর চেষ্টা চালিয়ে বললেন, অশ্রু না, ঘাম। উথুমি আর কথা বাড়ায় না, নিজ কক্ষের দিকে অগ্রসর হলো। যেতে যেতে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, খুব খিদে পেয়েছে, খাবার দাও। ছোট কন্যার চিন্তায় নাওয়া খাওয়া ভুলে বসেছিলেন কেয়া বেগম।
বড় কন্যার কথায় যেন সম্ভিত ফিরে পেলেন তিনি। আর দেরি না করে দ্রুত পা চালিয়ে এগোলেন রান্নাঘরের পথে। আলমারিতে রেখে যাওয়া পোশাক বের করে পরনের পোশাক বদলে হাত মুখ ধুয়ে বাইরে এলো উথুমি। এর মধ্যেই তনির মাধ্যমে সবার কান পর্যন্ত পৌঁছে গেল উথমির আগমনী সংবাদ। ঘর থেকে বের হতে মেয়েটা তার হাত ধরে টানতে টানতে বলল, কই ছিলে তুমি? আসো নাই কেন? মুচকি হেসে তাকে কোলে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিল উথমি। সঙ্গে আনা চিপস চকলেটের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে গাল টেনে বলল, পাকা বুড়ি একটা, কেমন আছিস? ভালো। তাদের কথার মধ্যে ভেতর থেকে একে একে বেরিয়ে এলো রায়হান কবির, উৎস, রিনিতা। সোজা এসে সোফায় বসতে বসতে চিন্তিত স্বরে মেয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন রায়হান কবির। তুই সব ঠিকঠাক আছে তোমার? বাবার চিন্তিত মুখশ্রী দেখে মৃদু হেসে নিজেও বসে পড়ল উথমি। আশ্বস্ত করে বলল, হ্যাঁ, সব ঠিকঠাক। ড্রয়িং রুমে সকলের উপস্থিতি টের পেয়ে এখানে মেয়ের জন্য খাবার নিয়ে এলেন কেয়া বেগম। সেন্টার টেবিলের উপর সেগুলো রেখে স্বামীর পানে তাকিয়ে বললেন, কিসের ঠিকঠাক? হঠাৎ করে বাড়ি চলে এসেছে, কেন এসেছে জিজ্ঞাসা করলাম কিন্তু কোনো উত্তর দিল না। শ্বশুর বাড়িতে ঝামেলা হলে তা তো চলবে নাকি? আর ঝামেলা হলেই চলে আসতে হবে? মানিয়ে গুছিয়ে থাকতে পারলো না। ওনার কথায় যেন উপস্থিত সকলেই বিরক্ত হলো। উৎস করা বাক্যে মায়ের উদ্দেশ্যে বলল, তুমি আগে আগে এত বেশি চিন্তা করো কেন? যখন ইচ্ছা আসতেই পারে। তোমার কি তারে সমস্যা হলো তো গিয়ে মিটিয়ে দিয়ে আসতে পারবে না? গতকাল রাত থেকেই ছেলের মেজাজ ঠিক নেই। সকাল থেকে একেবারে ব্যবহারটাও কেমন অপরিচিত হয়ে গিয়েছে। তাই আর বিপরীতে কিছু বললেন না তিনি। রায়হান কবিরও কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন স্ত্রীর পানে। চাপা স্বরে বললেন, এটা অনেক দিন পর এসেছে, একটু শান্তি দাও। একবারই আজে বাজে চিন্তা করার স্বভাবটা আর গেল না তোমার? আর চোখে মাকে দেখিনি এবার পূর্ণ দৃষ্টিতে বড় ভাইয়ের পানে তাকায় উথমি। সন্দিহান কণ্ঠে শুধায়, তোমাদের তো হাবভাব ভালো ঠেকছে না। গতকাল হুট করেই বাবা ওখানে গেল আমাদের, আবার রাতেই তোমার ফোন পেয়ে চলে এলো। তোমাকে দেখেও তো ঠিক লাগছে না ভাইয়া, কিছু কি হয়েছে? কারো কাছ থেকে প্রশ্নের সঠিক কোনো উত্তর আসে না, ভেসে আসে শুধু বাবার দীর্ঘশ্বাস। আশানুরূপ উত্তর না পেয়ে ভাবির পানে তাকায় উথমি। ইশারায় একই প্রশ্ন শুধায়। রিনিতা মুখে কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। উথমি চকলেট বের করে খেতে খেতে ছোট্ট তনি বলে ওঠে, তুমি জানো না, থুতু ফুপি তো হারিয়ে গেছে, তাই দাদি অনেক কান্না করেছে। বাবা দাদু তো খুঁজতে গেছিল। ভাতিজির কথায় মুখশ্রী গম্ভীর হয় উথমির। এই মুহূর্তে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত বুঝতে পারে না। পূর্বে না আবারও তাকায় সকলের মুখ পানে। রায়হান কবির এবারও উত্তর দেন না, নিচু করে নেন মাথা। কেয়া বেগম আঁচলে মুখ গুজেন। উথমি জিজ্ঞেস করে, তনি কি বলছে এসব? উষা কোথায়? রিনিতা উত্তর দেয়, জানি না, গতকাল সকালে ভার্সিটি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ফেরেনি। তোমার ভাইয়ের কথায় ওর ঘর তল্লাশি করে দেখি পোশাক আশাক কিচ্ছু নেই। তারপর আজ সকালে থানায় গিয়ে ওরা ডায়েরি করে এসেছে। স্ত্রীর কথা শেষ হতেই উৎসও বলে উঠল, সঙ্গে করে আমার এতদিনকার গাড়ির জমানোর টাকা পয়সা, মায়ের গহনাগাটিও চুরি করে নিয়ে গিয়েছে। কতটা নেমোহারাম হলে নিজের পরিবারের সঙ্গে এমনটা করতে পারে একটা মেয়ে? বিস্ময়ে ছিয়ে যায় উথমের মুখশ্রী। আশ্চর্যজনিত কণ্ঠে বলে, কি বলছো? ও পালিয়ে গেছে? তো আর কি, এসব নিয়ে তো মানুষ পালাই, শুধু পালায়নি, চুরিও করেছে। বারবার মেয়ের নামে এই চুরির অপবাদ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন কেয়া। না চাইতেও চোখ জোড়া ওনার ভিজে উঠেছে, তাও দৃষ্টির আড়াল হলো না উথমির। একে একে সমস্ত ঘটনাই শুনল সে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করতে পারল না। অসহায় কণ্ঠে বলল, এত বড় ঘটনা ঘটে গিয়েছে আর তোমরা আমায় একটাবার জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি আজ না আসলে তো জানতেই পারতাম না। এতটা পর হয়ে গিয়েছি আমি তোমাদের। রিনিতা ননদের উদ্দেশ্যে বলল, ভুল বোঝো না উথমি, হঠাৎ করে এমন অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেল, সেই চিন্তায় তোমাকে জানানোর কথা মাথায় আসেনি। তার উপর শরীরটাও আমার ভালো না, তা তো তুমি জানো, তাই না?
নইলে আমি তোমায় জানাতাম। রায়হান কবিরও পুত্রবধূর সঙ্গে তাল মিলিয়ে বললেন। কাল ফোনে খবরটা শুনে আমিও বেশ অবাক হয়েছিলাম। ওই মুহূর্তে তোকে জানানোরও কথা মাথায় আসেনি। ওদিকে তোর সংসার আসে, পাশাপাশি আবার চাকরি করিস, তার মধ্যে এসব জানলে কতটা চিন্তা করতি। এদিকে আবার বিয়ের বছরও পেরোয়নি, জামাই বাবা আর তোর শাশুড়ি জানলে কতটা লজ্জায় পড়তে হবে বলতো। বাবা ভুল কিছু অবশ্য বলেনি, তাই আর এই ব্যাপারে মন খারাপ করলো না উথুমি, শুধু বলল, মাকে আমি আগেই জানিয়েছিলাম ওর কোনো একটা ছেলের সাথে সম্পর্ক চলছে, কিন্তু মা তো সেসবে পাত্তাই দিল না। সর্বদা ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে গেল। আমরা ভুল করলে তা ভুল নয়, বরং অন্যায়, আর ছোট মেয়ে অন্যায় করলেও তা ভুল। সেই শাস্তিই এখন ভোগ করতে হচ্ছে। সময় মতো শাসন করলে আজ এই অবস্থা হতো না। আল্লাহ জানেন কি অবস্থায় আছে মেয়েটা। খারাপ মানুষের পাল্লায় পড়লে। তার কথায় নড়ে চড়ে উঠে বাপ ছেলে। রায়হান কবির প্রশ্ন ছুড়েন, কোন ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, কবে থেকে তা জানি না, ছেলেকেও চিনি না। আমার বিয়ের আগে একবার রাস্তায় দেখেছিলাম ওদের, হাত ধরাধরি করে হাসতে হাসতে ছেলেটার সঙ্গে রাস্তা পার হচ্ছিল। তারপর বাড়ি এসে জিজ্ঞেস করায় অস্বীকার করে। মাকেও জানিয়েছিলাম বিয়ের পর, যখন এইসব এসেছিলাম প্রথম তখন। আচ্ছা থাক, বাদ দাও এইসব, এত ঘেটে এখন আর লাভ নেই। প্রসঙ্গ বদলে যায়। উৎস সন্তর্পণে নিঃশ্বাস ফেলে বলে, তা থাকবি তো কদিন? কলেজ খোলা, এখান থেকে করবি না হয়? তৈমুর জানে তুই যে এখানে। জানে। ওনার ড্রাইভার হঠাৎ করে আজ সকালে বাবার অসুস্থতার জন্য ছুটি নিয়েছে। রোজ রোজ তো উনিই আমায় কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর নিজে অফিসে যান, আর কলেজ শেষ করে গাড়ি পাঠিয়ে দেন। কিন্তু ড্রাইভার ছুটি নেওয়ায় একটু চাপে পড়ে গেছেন। সকালে পৌঁছে দিতে পারলেও অফিসের কাজে ব্যস্ত থাকে আর নিতে আসতে পারেননি। আবার অত দূর আমায় একা একাও যেতে দিবেন না, তাই উনি ফোন করে বললেন এখানে চলে আসতে, রাতে এসে নিয়ে যাবে। কয়েকদিন আগে আসার কথা থাকলেও তো আর শেষমেশ আসতে পারিনি, তাই আর না করিনি, চলে এসেছি। কেউ আর এই বিষয়ে তেমন ঘাটায় না। তনি এতক্ষণে চলে গিয়েছে কোথায় যেন। রিনি তার শরীরটাও তেমন ভালো না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেও চলে গিয়েছে ঘরে। খেতে খেতে বাবা ভাইয়ের সঙ্গে টুকিটাকি কথা চলছে উথুমির। ফাঁকে ফাঁকে আর চোখে মায়ের পানে তাকাচ্ছে। জীবনের এতগুলো বছর পেরিয়ে সেই প্রথম যেন মাকে কাঁদতে দেখছে সে। চিন্তায় চিন্তায় অস্থির হতে দেখছে। মায়ের সঙ্গে মনের দূরত্বটা ঠিক কবে থেকে শুরু হলো তা উথুমির অজানা। বোঝ হওয়ার পর থেকে সে দেখে এসেছে মায়ের কাছে বাকি দুই সন্তানের মতো তেমন গুরুত্বপূর্ণ সে নয়, বরং তার ব্যাপারে মা যেন একটু বেশি উদাসীন। একবার স্কুলে খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল উষা। তখন সে কিসে পড়ে হবে, হয়তো 6-এ, আর উথুমি পড়ে ক্লাস 9-এ। ততদিনে স্কুল কলেজের গণ্ডি পার করে ফেলেছে উৎস। বিশ্ববিদ্যালয়ের জন্য ঘর ছেড়ে চলে গিয়ে বাস শুরু করেছে সুদূর কুমিল্লায়। বাড়ি ফিরে মায়ের কাছে আঘাত নিয়ে ধরা পড়ে যায় উষা। আর হাঁটু আর কুনোয়ের ক্ষত দেখে চিন্তিত হন কেয়া বেগম। বকাঝকা করে এক পর্যায়ে সুধান, সত্যি করে বল, কিভাবে ব্যথা পেয়েছিস? ছোটবেলায় মাকে ভীষণ ভয় পেত উষা। সেই ভয়েই নিজের দোষ গোপন রেখে কোনো কিছু না ভেবেই বলে দিয়েছিল, আপু ফেলে দিয়েছে। এই কথাটা শুনে কি রাগটাই না হয়েছিল কেয়া বেগমের। সত্য মিথ্যা যাচাই না করে সব স্কুল থেকে বাড়ি ফেরা বড় মেয়েকে স্টিলের স্কেল দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে তারপর থেমেছিলেন। তখন রায়হান কবির ছিলেন অফিসে। রাতে বাড়ি ফিরে মেয়ের এমন মুমূর্ষু অবস্থা দেখে স্ত্রীর সঙ্গে অনেক রাগারাগি করেছিলেন। এক পর্যায়ে সেই রাতেই ছোট মেয়েকে দাঁড় করিয়ে তার পেট থেকে বের করেছিলেন সত্য কথা। এরপর প্রায় সপ্তাহখানেক জ্বরে ভুগতে হয়েছিল উথমিকে। সে খবর শুনে বাড়ি ফিরে আসে উৎস। লেখাপড়া লাটে তুলে অসুস্থ বোনের শিওরে বসে থাকে। অমন একটা ঘটনা ভুলে যাওয়া সম্ভব নয়, উথুমিও ভুলেনি। তারপর থেকে মায়ের সঙ্গে কথা একদম কমে যায় তার। মামির কাছ থেকে একবার শুনেছিল উষার জন্মের পর থেকে মা নাকি তাকে একদম পছন্দ করেন না, ভালোবাসেন না। এ কথা শুনে কতই না কেঁদেছিল ছোট্ট মেয়েটি। তখন বাবা তাকে বোঝান, সান্ত্বনা দেন, আশ্বস্ত করে বলেন, মাও তোকে ভালোবাসে, অন্যের কথায় কান দেয় না মা। মানুষ তো কম কত কথাই বলে। তাহলে সবসময় মা আমায় বকে কেন, খাইয়ে দেয় না কেন? মেয়ের প্রশ্নের বিপরীতে উত্তর দিতে পারেন না রায়হান কবির।
তবে একসময় গিয়ে সবই বুঝতে পারে সে, উত্তর পেয়ে যায় সকল প্রশ্নের। তখন উথুমির বয়স সবই 2 বছর। 2 সন্তান আর স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন কেয়া। তন্মধ্যে তৃতীয়বারের মতো অপ্রত্যাশিত প্রেগন্যান্সির সংবাদ পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন তিনি। একদিকে ভাড়া বাসায় থাকেন, অন্যদিকে ছেলেকে স্কুলে দিয়ে সংসারের কাজ আর দুধের মেয়েকে সামলাতে সামলাতেই দিন যায় ওনার। সেখানে আরেক সন্তানের আগমনের সংবাদে দিকবিদিক ভুলে বসেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক মানসিক অসুস্থতা বাড়ে, সংসারের কাজ থেকে নিতে হয় বিরতি। সেই মুহূর্তে বাড়িতে কাজের জন্য নতুন লোক রাখার বাড়তি খরচ। মায়ের কাছে নিজের সমস্যার কথাটা জানাতে মা ছোট মেয়েকে পাঠিয়ে দেন বড় মেয়ের কাছে। কলি তখন ম্যাট্রিক পাশ করে লেখাপড়া ছেড়ে দিয়েছে। বাড়িতে তার জন্য খোঁজা হচ্ছিল বিয়ের জন্য সুযোগ্য পাত্র। বড় মেয়ের এমন দুর্দশা মেনে নিতে না পেরে সংসারের কাজকর্মে নিপুণ কলিকেই সেখানে পাঠানো ছাড়া আর কোনো উপায় খুঁজে পান না কেয়া বেগমের মা। কলি বরাবরই বড় বুবুর বিশাল ভক্ত। কয়েকদিনের মধ্যে গোটা সংসারের দায়িত্ব থেকে শুরু করে বড় বোনের সেবা যত্ন এবং তার বাচ্চাদের দেখভালের দায়িত্ব নিয়ে নেন নিজ কাঁধে। যথাযথভাবে পালন করেন নিজ দায়িত্ব। রায়হান কবির শালিকার দায়িত্ববোধ দেখে নিজের বোনের মতো স্নেহ করতেন তাকে। মাঝে মধ্যে হয়তো করতেন রসিকতা। প্রেগনেন্সির সময় নারীরা বিভিন্ন মানসিক অবসাদে ভুগে, কেয়া বেগমও ভুগছিলেন। তার মধ্যে প্রতিবেশীদের প্ররোচনায় মনের মধ্যে ওনার নোংরা সন্দেহ দানা বাঁধে। ধীরে ধীরে বিরক্ত হয়ে ওঠেন সকল কিছুর ওপর। স্বামীর সঙ্গে সম্পর্কটা নষ্ট হতে থাকে। প্রায়শই বিভিন্ন কারণে শুরু করতেন ঝগড়া। এক সময় জন্ম হয় উষার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ে নিয়ে তিনি চলে যান বাপের বাড়ি। কয়েক মাস ওখানে থাকার পর রায়হান কবির ওনাকে ফিরিয়ে আনেন বাড়ি। ততদিনে উথমি হয়ে গেছে চরম খালা ভক্ত। সবকিছুতেই তার খালামণিকে চাই, এটা যেন কিছুতেই সহ্য হয় না কি আর। মনের গহীনে থাকা সন্দেহ রূপ নেয় ঘৃণায়। ধীরে ধীরে তা প্রকাশ পায় বাইরে। এ নিয়ে অবশ্য কম ঝামেলা হয়নি। বোনের নামে অপবাদ দিতেও ভুলেননি তিনি। সকলের সামনে নোংরা ভাষায় গালাগালি পর্যন্ত করেছিলেন। সেখান থেকেই সম্পর্কগুলো নষ্ট হওয়া শুরু। সেই যে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে কলি বাড়ি ফিরে গিয়েছিলেন, তারপর আর কখনো মুখোমুখি হননি বড় বোনের। এমনকি নিজের বিয়েতেও আসতে নিষেধ করে দিয়েছিলেন এক সময়ের অতি ভালোবাসার বড় বুবুকে। কেয়া যেন কিছুতেই মেনে নিতে পারেন না এসব ঘটনা। সংসার আর ছোট কন্যার প্রতি ধ্যান দিতে গিয়ে ভুলে বসেন ওনার যে আরো একটি কন্যা রয়েছে। কিছু হলে ওনার সব রাগ এসে পড়ে উথুমির ওপর। শেষমেশ বাধ্য হয়ে স্ত্রীকে মানসিক চিকিৎসা করান রায়হান কবির। এক সময় সব ঠিক হলেও হয় না দুই বোনের সম্পর্ক। কলি আর কখনো মুখোমুখি হননি ওনার। এমনকি কেয়া বেগমকে ক্ষমা চাওয়ার সেই সুযোগটাও দেননি। ততদিনে উৎস বেশ বড় হয়ে গিয়েছে। মায়ের ধমকে কেঁপে ওঠার মতো ছেলে সে নয়। তাই ছেলের প্রতি যত্নটাও ধীরে ধীরে বৃদ্ধি পায় কেয়ার। এই ছেলেই তো ওনার বৃদ্ধ বয়সের শেষ ভরসা। অধিকাংশ বাঙালি মেয়েরাই নিজের প্রত্যেক সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে পারেন না। কাউকে অগাধ ভালোবাসলে কাউকে করেন অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য। কেয়া বেগমও সেই অধিকাংশের মায়ের কাতারই পড়েন, যিনি নিজের 3 সন্তানকে সমান ভালোবাসা দিয়ে বড় করতে পারেননি, হতে পারেননি আদর্শ মা। একসময় পরিবার থেকে শারীরিকভাবেও উথুমির দূরত্ব সৃষ্টি হয়। এইচএসসি শেষে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স হয় শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাড়ির সবার কাছে এই খবর পৌঁছাতে কেয়া বেগম সর্বপ্রথম নিষেধাজ্ঞা জারি করে বলে ওঠেন, মেয়ে মানুষের এত দূরে পড়তে যে কাজ নেই। দিনকাল ভালো নয়, কখন কোন বিপদ আপদ ঘটে যাবে তার ঠিকানা নেই। তখন তো আবার আমাদের ঘাড়ে এসেই পড়বে। এর থেকে আশেপাশের কথাও ভর্তি হতে বলো। মায়ের কথায় মন খারাপ হয় উথুমির। অসহায় দৃষ্টিতে বড় ভাইয়ের পানে তাকান। বোনের চাহনিতে সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে উৎস। ওদিকে রায়হান কবিরও স্ত্রীর কথায় মৌন সম্মতি জানান। ভুল কিছু বলেননি তিনি। গলা খাকারি দিয়ে ওঠে উৎস। বাবা মায়ের মনোযোগ নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, আশেপাশে বলতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা দিলে 3 জায়গায়, তার মধ্যে এক জায়গায় হলো না, আরেক জায়গায় হলেও ভালো একটা সাবজেক্ট পেল না, আর এখানে চান্স হয়েছে, ভালো সাবজেক্ট হয়েছে, তাই এগুলো ছেড়ে ন্যাশনালে যাবে কেন? ছেলের কথায় বিরক্ত কেয়া বেগম।
বললেন, ওসব তুই বুঝবি না। যা বোঝার সবই বুঝেছি মা। চান্স হলে অন্য কথা ছিল, কিন্তু চান্স যখন হয়েছে তখন ছাড়বে কেন? আমার পরিচিত অনেক রয়েছে যারা ঢাবিতে পড়ে, ওদের সঙ্গে কথা বলে দেখি ভালো কোনো লেডিস হোস্টেল পাওয়া যায় কিনা, ভর্তি করে ওখানে না হয় থাকার ব্যবস্থা করে দিয়ে আসবো। আর হলের সিট পেলে তো কথাই নাই। মানুষ কি লেখাপড়ার জন্য দূরে যাচ্ছে না? আমি তো গিয়েছি। তুই চুপ থাক। ও আর তুই এক নোস। আমি যা বলছি তাই হবে। লেখাপড়া করার হলে বাড়ি থেকেই করুক। মায়ের কথায় গুরুত্ব দিল না উৎস, বাবার উদ্দেশ্যে বলল, মায়ের কথা ধরে লাভ নেই। তুমি কি বলো বাবা? কি যে বলবো বুঝতে পারছি না, এত দূর কিভাবে পাঠাই। এত চিন্তা করে লাভ নেই, কত মেয়ে তো পড়ছে বাবা। অযথা ওকে আটকে রেখে তো আর লাভ নেই। লেখাপড়ায় ভালো করছে যখন করুক। মানুষ বিদেশে চলে যাচ্ছে, আর ও তো এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে। বিভিন্ন যুক্তিতর্কে বাবার মন বদলাতে সক্ষম হলেও মাকে কিছুতেই যেন মানাতে পারল না উৎস। শেষ পর্যন্ত রায়হান কবির রাজি হন, মেয়েকে সময় মতো সেখানে নিয়েই ভর্তি করান।